আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা ১১তম পর্বে আজকের বিষয় আইন ও বিচার ব্যবস্থা। আমাদের সাথে ২ জন অতিথি আছেন। ব্যারিস্টার মুজিবুল হক ভুঁইয়ান, আমাদের সাথে আছেন আম আ জনাব ওবায়দুল হাজারী। ব্যারিস্টার মুজিবুল হক ভুঁইয়ান উনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট। আ জনাব ওবায়দুল হাজারী উনি আ অতিরিক্ত পিপি, ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঢাকা। আহ আ ধন্যবাদ আপনাদের ২ জনকেই আমার অনুষ্ঠানে, আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে আমার অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমি আপনাকে ১মেই ধন্যবাদ। আমি ১মেই আসতে যাচ্ছি জনাব মুজিবুল হক ভুঁইয়ানের কাছে। আসলে আমি গত কয়েকদিন যাবতই প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে একটা জিনিস যেটা প্রবাসীদের পক্ষ থেকে জানানো হচ্ছিল, যে প্রবাসীদের যে অনেক ধরনের মামলা মোকদ্দমার ভিতরে পড়তে হয় বা অনেক সময় দেশে গিয়েও তারা পড়ে যান। আ যেটা হয়তোবা ইচ্ছাকৃত বা তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয় নানান ভাবে। তো সেই ক্ষেত্রে প্রবাসীদের একটা চাহিদা বা জানার বিষয় হচ্ছে তাদের জন্য দ্রুত বিচার আদালত বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এটা করা সম্ভব কিনা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বা এটা কিভাবে করা যেতে পারে আরকি? প্রবাসীদের সুবিধার জন্য আসলে সরকার চাইলে আইন করে আদালতের এখতিয়ার দিতে পারেন। সেখানে দ্রুত বিচার, আমাদের দেশে অনেক দ্রুত বিচার ট্রাইব্যুনালও আছে। হাজার ভাই ভালো জানবেন। তারপরে বিভিন্ন রকম ট্রাইব্যুনাল আছে, নারী শিশু ট্রাইব্যুনাল আছে। ওখানে কিন্তু খুব দ্রুত এই প্রসিডিং গুলো হয়। সো প্রবাসীদের জন্য একটা আলাদা আদালত করা যেতে পারে। প্রোভাইডেড যদি গভর্নমেন্ট এটাকে আইন আকারে গেজেট করে এটা প্রতি জেলায় জেলায় একটা আলাদা কোর্ট স্পিডি ট্রায়াল করার জন্য ব্যবস্থা করে ইন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য ল এক্সিস্টিং ল। তো এখানে জি, এভিডেন্স অনেক বিষয় আছে যে প্রবাসীরা আসলে মামলাগুলো দেশে থেকেই পরিচালনা করতে হবে, কারণ এখানে সাক্ষী যারা অনেক বিষয় থাকে। সো জি। বাট আদালত, সরকার চাইলে আদালতটাকে স্পিডি ট্রায়ালের আন্ডারে নিয়ে আসতে পারেন, এটা সম্ভব। বাট এটাকে আইন করতে হবে, আইন করে এটাকে বাস্তবায়ন করতে হবে। আইন করে বাস্তবায়ন করতে হবে। যদি সরকার জি, জি। চায় তাহলে সেটার জন্য সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানবো, যেটা আমরা পরে জনাব হাজারীর কাছেও আসবো। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে বেঞ্চ গুলি আছে সেটা তো সাধারণত বর্তমানে বাংলাদেশ ঢাকা কেন্দ্রিক। এগুলিকে কি মানে মামলার জটিলতা দূর করার জন্য বা সময় বাঁচানোর জন্য এগুলি কি ডিসেন্ট্রালাইজ করা যায় কিনা? বিভাগীয় অথবা জেলা পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা, সেগুলির কোনো বাস্তবিক দিক থেকে এটা আসলে এটার সম্ভাবনা কতটুকু? এটা সম্ভব। এটা আমাদের দেশে অনেক আগে একবার হয়েছিল এরশাদের শাসন আমলে। এটা প্রায় ৩০ বছর আগে হয়তোবা। তো আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে এটা ঢাকায় আবার চলে আসে। তো ইদানিং এই জুলাই আন্দোলনের পরে নতুন করে আবার একটা দাবি উঠেছে যে আহ, বিভাগীয় ভাবে হাইকোর্টটাকে নেওয়া যায় কিনা, হাইকোর্টের বেঞ্চ গুলো জি। নেওয়া এর যায় এর এ কিনা। এটা করলে কি মামলার মানে জটলা যেটা আছে এটা কমার সম্ভাবনা আছে? তো তা তো অবশ্যই আছে, কারণ কোর্টের সংখ্যা নিশ্চয়ই বৃদ্ধি পাবে। কারণ আর সবচেয়ে বড় কথা হলো যে কোর্টের পারপাসটা কি, রোল অফ ল, যে লিটিগেন্টদেরকে সার্ভিস দেয়া। সো যখন প্রতি বিভাগে বিভাগে যাবে, সবাইকে সারা বাংলাদেশ থেকে সব সময় হাইকোর্টে আসতে হয় একটা এফিডেভিট করার জন্য, এটা ওকালতনামা জমা দেওয়ার জন্য, মামলা করার জন্য। সো বিভাগে হলে এটা ওনাদের জন্য সুবিধা হবে, ওই লয়ারদের জন্য সুবিধা হবে। সো ওদের সার্ভিসটা খুব দ্রুত দেওয়া যাবে। আরেকটা বিষয় হলো যে যেমন জামিন মামলায়, ধরেন ঢাকায় জি, কক্সবাজারের একটা মামলা, ঢাকায় জি, জামিন হলো, এই জি, অর্ডারটা আবার কক্সবাজার যেতে হয়। এটাও একটা সমস্যা ব্যাপার। এখন যদি চট্টগ্রামে একটা হাইকোর্ট থাকতো, ক্রিমিনাল বেঞ্চ বা সিভিল বেঞ্চ, ধরেন জি, জামিনের যে অর্ডারটা, এটা কিন্তু দ্রুত চলে যাবে। এটাও একটা ডিসপেন্সেশন অফ জাস্টিস। এটা কিন্তু মানে এটা সাপোর্ট করাই যায় যে জি, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপনের বিষয়টা। জি। যদি সরকার সদিচ্ছায় থাকে তো কিন্তু ইনশাআল্লাহ এইগুলি কিন্তু দ্রুত। এখন পর্যন্ত এটা নিয়ে আসলে সরকারের কোনো ফোকাস নেই মনে হচ্ছে। একটা কথা উঠেছিল, বাট এখন আমার জানা মতে কোনো কার্যক্রম বা কোনো প্রপোজাল নেই আর কি আপাতত। এখনো আসে নাই। স্লো, স্লো, স্লো। উম বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আসলে আইন ও বিচার ব্যবস্থা আসলে বাংলাদেশের অবস্থাটাই এরকম।
মানুষের অনেক সংশয় এই বিষয়টা নিয়ে। আমি যেটি জনাব হাজারীর কাছে একটু আসি, যেটা বলছিলাম আগে প্রবাসীদের জন্য যেটা জনাব মুজিবুল হক ভূঁইয়া বলেছেন অলরেডি যে চাইলেই করা সম্ভব। আপনি যেহেতু সরকারি পক্ষের কৌঁসুলি, আপনার দৃষ্টিভঙ্গিটা একটু জানতে চাচ্ছিলাম আরকি। কিভাবে সহজীকরণ করা যায় প্রবাসীদের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আমার সহকর্মী ইতিপূর্বে বলেছে যে আসলে স্পিডি ট্রায়ালের জন্য প্রবাসীদের জন্য বিচার ব্যবস্থার একটু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ রাখা দরকার। আপনি দেখেন প্রবাসীরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য একটি মানব সম্পদ হিসেবে, হ্যাঁ? তারা জি, রেমিটেন্স ফাইটার। জি, এখন প্রবাসীদের যে আপনার এই বিভিন্নভাবে যে হেনস্থা হয়, আপনি দেখেন আমাদের যে জুডিশিয়াল সিস্টেমে বা লিগ্যাল সিস্টেমে এখনো জি, কিন্তু কিছু, কিছু জায়গায় আপনার আ কিন্তু আছে যে আমরা বিকল্প পদ্ধতি যেটা দ্যাট মিনস জি, আমরা ইলেকট্রনিক মানে উপায়ে কিন্তু এখন মামলা ফাইলিং কম বেশি হচ্ছে, বা যদি কেউ মামলা ফাইলিং করে যদি দেশের বাইরে থাকে উনি জি, কিন্তু আপনার এই ইলেকট্রনিক পদ্ধতিতে সাক্ষ্য দিতে পারতেছে। তবে এটাকে যদি আপনি একদম ব্যাপক আকারে যদি এটাকে সামহাও যে প্রবাসীর পক্ষ থেকে যে অভিযোগটা তারা হেনস্থা হচ্ছে, এটা যদি জি, সরকারকে আসলে এই বিষয়ে কনসার্ন করা যায় বা সরকার যদি ইনফর্মড হয় তাহলে এটা ব্যাপক পরিসরে হবে। এটার জন্য আলাদা কোর্ট সেট আপ দরকার দ্রুত বিচারের জন্য। মানে স্পিডি ট্রায়াল তো আসলে এটা আইনের শাসনের উপর ডিপেন্ড করে। আপনি জানেন যে স্পিডি ট্রায়াল এটা ডিফারেন্ট ইস্যু। এটা অনেক জি, সময় দ্রুত বিচার থাকলেও অনেক বিচার অনেক বিলম্বিত হয়। কিন্তু প্রবাসীদের বিষয়টা আসলে আমার মনে হয় সরকারের খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত। যদিও আমরা এখনো ইলেকট্রনিক সিস্টেমে অনেক বিচার ব্যবস্থা চলমান, কিন্তু সেটাকে আপনার ওয়াইড স্প্রেড ইয়েতে আপনাকে নিয়ে আসতে হলে সরকারের অবশ্যই এখানে ভূমিকা থাকা প্রয়োজন, সরকার কনসার্ন থাকা প্রয়োজন। তাহলে পরেই আমার কাছে মনে হচ্ছে যে যারা আপনার প্রবাসী তাদের ক্ষেত্রে একটি যুগোপযোগী একটা সিদ্ধান্ত নিতে সরকার আসলে পারবে। একটি নতুন কোর্ট অথবা যে কোর্ট আছে এটাকে সেট আপ চেঞ্জ করে এই বিচারের আদলে তারা যাতে ন্যায় বিচার পায় বা প্রার্থী থেকে প্রতিকার চেয়ে যে ধরনের মামলাগুলো করবে বা যে অভিযোগগুলো দিবে সেটা নিষ্পন্ন হবে, প্রবলেম হবে না। সরকারের সদিচ্ছা থাকলেই হয় এবং ইতিপূর্বে কিছু হচ্ছেও। জি। ইনশাল্লাহ। আরেকটা জিনিস ছোট করে জানতে চাবো। সাম্প্রতিক একটা ঘটনাকে বলি যদি। একজন প্রবাসী সে ৯ বছর পরে দেশে গিয়েছিল। আ এনিহাউ তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য কিছু ক্রিমিনালের সাথে। সে তার পাসপোর্ট, ভিসা এবং প্রবাসী যে সেই সংক্রান্ত সব ধরনের প্রমাণপত্র দেখানোর পরেও তাকে পুলিশ গ্রেফতার করে তাকে তার বিরুদ্ধে মামলা করে কোর্টে চালান করে দিয়েছিল। আসলে তার ক্ষেত্রে জিনিসটা কি? যদি আমরা মানে একটু ডিপলি না যাই যে তার আসলে যদি বড় ধরনের কোনো অপরাধ থেকে থাকে সেটা তো নিশ্চয়ই। যদি তার কোনো বড় ধরনের অপরাধ না থেকে থাকে, এম তার এই এই মানে এই ধরনের ইয়া থেকে পরিত্রাণের উপায়টা কি? মানে সহজে পরিত্রাণের উপায়টা কি? সে কোর্টে গিয়ে কি সেবাটা পেতে পারে আসলে? এখন আসলে আপনি দেখেন যে ল এনফোর্সমেন্ট এজেন্সি মানে জি, এখন পুলিশ কর্তৃক যদি কেউ ধৃত হয়, আপনি জানেন যে কোনো কগনাইজেবল অফেন্স দ্যাট মিনস জি, কোনো আমলযোগ্য অপরাধে জি, every police has the indefeasible rights to arrest any person without any warrant in respect of cognizable offense under the mandate of section 54 subsection A। এখন একজন পুলিশের ক্ষমতা আছে কাউকে ধৃত করা। পুলিশ যদি কাউকে রিজনেবল সাসপেশন করে বা ক্রেডিবল ইনফরমেশন থাকে পুলিশের কাছে, হুম, তখন পুলিশ একজনকে অবশ্যই ধৃত করতে পারে। এখন যাকে আসলে প্রবাসীকে যাকে ধৃত করে, আপনি একজন প্রবাসী হইলেই যে সে আসলে ইনোসেন্ট থাকবে সেটাও কিন্তু না, না তা তো মানে অবশ্যই তা তো আসলে ধরা অবশ্যই। যায় না। যদিও জি, জি, প্রিজাম্পশন অফ ইনোসেন্স আমরা ধরে নিব যে সে স্বাভাবিকভাবে সে ইনোসেন্ট, কিন্তু পুলিশ যদি মনে হয় যদি কোনো কগনাইজেবল অফেন্স তার সামনে এখন সংগঠিত হয়েছে, এন্ড জি, ইন রেসপেক্ট অফ দ্যাট পুলিশ কিন্তু কাউকে আপনার অ্যাপ্রিহেন্ড করতে পারে। তারপরেও যেহেতু সে প্রবাসী, যদি উপযুক্ত প্রমাণ কি আছে, সারাউন্ডিংস বা সার্কামস্টেন্সিয়াল আসলে কি ম্যাটার্স ছিল, এটা আসলে জি, মানে স্বচক্ষে পর্যবেক্ষণ না করে আপনার অনুমান নির্ভর কথা বলা যাবে না। তো পুলিশ আচ্ছা, যেহেতু ধৃত করেছে এবং অল্টারনেটিভ তারও এখানে জামিন পাওয়ার একটা রাইটস আছে, তারও এখানে আর্গু করার সুযোগ আছে কেন তাকে ধরেছে। যদি আসলে পুলিশ থাকে মানে কোনো ধরনের আপনার অপরাধ সংগঠিত ছাড়াই যদি তাকে ধৃত করে, সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেও যাওয়ার সুযোগ আছে। যদিও এটা একটা আচ্ছা, লেন্দি প্রসেস বাট সুযোগ আছে। হ্যাঁ, জি, যে বুঝতে এখানে আমি পারছি। যদি একটু এড করি জি, প্রবাসীদের এই জি, বিষয়টাতে, জি, জি, অবশ্যই। আসলে সরকার যদি হাজারি ভাই একটু যদি আমার সাথে শুনতেন, সরকার যদি আসলে একটা রেজিস্টার্ড সিস্টেম চালু করতো যে যারা প্রবাসী ঘুরতে গেলে না, মানে যারা কর্মের তাগিদে বিদেশ থাকেন জি, পার্মানেন্টলি, ওদের জি, একটা রেজিস্টার্ড মেইনটেইন ন্যাশনাল আইডির মতো ডাটাবেস যে এই লোকটা প্রবাসী। জি, তখন এই লোকটা, তখন সরকার আইন করে কিন্তু এটা বলতে পারে যে
প্রবাসীদের ক্ষেত্রে যখন কোনো ক্রিমিনাল মামলা, সিভিল মামলায় প্রবলেম হওয়ার কথা না, ক্রিমিনাল মামলা যখন হবে তখন এফআইআর বা নালিশি পিটিশনে যদি এটা প্রবাসী হয়, বাদীকে এটা লিখতে হবে সে প্রবাসী, এবং মামলার প্লেস মানে ঘটনার তারিখ যখন দেওয়া হবে তখন এমন অনেক হয় যে প্রবাসীটা উল্লেখ করা হয় না, দেখা যাচ্ছে ওই সময় সে বিদেশ থাকে, এটা ওয়ারেন্ট হয়ে জি যায়। জি জি তখন একটা বাধ্যবাধকতা থাকা যে এটা মামলাটা আমলে নেওয়ার আগে এফআইআর হোক আর নালিশি পিটিশন হোক, ওই ডাটাবেজের সাথে মিলিয়ে দেখা এই লোক কখন দেশ থেকে গেছেন, কখন আসছেন, এবং সে যদি ওই ঘটনার তারিখ দেশে না থাকেন তাহলে এই মামলা আমলে না নিয়ে এটা পেন্ডিং থাকবে সে দেশে আসা পর্যন্ত। এমন একটা ব্যবস্থা কিন্তু সরকার করতেই পারে 173 বা সিআরপিসির যে সেকশন রাইট আছে ওটা। রাইট, হ্যাঁ, সেক্ষেত্রে মেনটেন করতে হবে, ডাটাবেজ মেনটেন করতে হবে গভর্নমেন্টকে, যে কম্পিউটার প্রেস করলেই জানা যাবে যে এই ভদ্রলোক কবে দেশ থেকে গেলেন, দেশে আসলেন কবে, ওই ঘটনার দিন ছিলেন কিনা। এই ডাটাবেসটা করা খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে মিথ্যা মামলার হার মনে হয় অনেক কমে যাবে। জি রাইট, ইউ রাইটলি সেড। অবশ্যই। এখানে আমি একটু যুক্ত করি। আপনি দেখবেন আমাদের যে ফৌজদারি কার্যবিধি আইন 1898 আমাদের কিন্তু ইতিপূর্বে সংশোধিত হয়েছে। কেন? আপনি দেখবেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরবর্তী সময়ে প্রচুর মামলা হয়েছে। তো এখানে যারা সত্য মিথ্যার মিশ্রণ অনেক মামলা হয়েছে। তো এখানে অনেক যারা মানে অ্যাকচুয়াল যারা দোষী তারাও আছে, যারা নিরীহ মানুষ। আমরা পত্রিকা সূত্রে বা বিভিন্ন স্টেক হোল্ডার সূত্রে আমরা সেগুলো জানতে পেরেছি যে অনেক যারা আপনার নিরপরাধ তাদেরকে ওই মামলা এন্ট্যাঙ্গেল করা হয়েছে। এখন আপনি দেখবেন 173 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এখানে কিন্তু আপনার একটা সংশোধন আনা হয়েছে। কি সংশোধন? যে নর্মালি যখন কোনো অফেন্স সংঘটিত হয়, এখানে যে এগ্রিপ্ট অথবা যে কিনা ঘটনা প্রত্যক্ষ করেছে নিকটস্থ আপনার থানার অফিসার ইনচার্জের বরাবর লিখিত অথবা মৌখিকভাবে একটা ইনফরমেশন দিবে। এই দেওয়ার প্রেক্ষিতে প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের একটা কনসেপ্ট অথবা মেকানিজম এখানে রাখা হয়েছে। এই যে উনি বললো যে আসলে এই লোকটা এট দ্য টাইম অফ অকারেন্স উনি কি আসলে দেশে ছিল কিনা অথবা অ্যাব্রোডে আছে বা দেশের বাইরে আছে, এই প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে কিন্তু এটা বেরিয়ে আসবে, যেটা আগে ছিল না। এটা করার কারণ হচ্ছে যাতে করে একজন নিরপরাধ মানুষকে যাতে কোনোভাবে কোনো মামলায় এন্ট্যাঙ্গেল না করা যায়। পাশাপাশি এখানে কিন্তু মামলার আপনার ইয়েও কমে যাচ্ছে, আধিক্যতাও কমে যাচ্ছে। যদি আলটিমেটলি সে যদি নির্দোষ হয় তাহলে তো মামলা এই যে কিনা আয়ো উনি তো এই জিনিসটা আবার তদারকি করার জন্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, নট দেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং পুলিশ কমিশনার তারা তদারকি করবে। পরে যদি মনে হয় এখানে দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট গ্রাউন্ড টু প্রসিড, তাহলে সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালতের কাছে পাঠাবে। আদালত তখন অন দ্য বেসিস অফ মেরিট এটা আইদার এটাকে রিজেক্ট করতে পারে অথবা চার্জ ফ্রেমও করতে পারে। সুতরাং এখানে কিন্তু এই স্কোপটা এখনো আছে কিন্তু, হ্যাঁ, যে নতুন সংশোধনীর মাধ্যমে। কিন্তু মানে আমার এটা হলো যে একটা ডাটাবেস যদি সরকার সংরক্ষণ করতো, অনলাইন ডাটাবেস, যে যারা বিদেশ সবসময় আপডেট থাকবে, ইমিগ্রেশনের সাথে এটা সিনক্রোনাইজ থাকবে, সে বিদেশে ঢোকার সাথে সাথে কম্পিউটারে এটা চলে আসবে যে সে দেশে নাই। যেহেতু আমাদের পাসপোর্ট এখন মেশিন রিডেবল পাসপোর্ট বা এখন আরো নতুন যে পাসপোর্ট আসছে, এই পাসপোর্টের ক্ষেত্রে তো কারণ সবকিছুই এটার সাথে যেমন তার ন্যাশনাল আইডিটা, বার্থ সার্টিফিকেট, সরকারের কাছে তো ডাটা থাকে, কিন্তু এটাকে প্রতি জেলায় জেলায় কোর্টের জিআরও বা কোর্ট, থানা, পুলিশ ওদের কাছে অ্যাক্সেস দিয়ে দিতে হবে যে এটার নামে কমপ্লেইন আসলো উনি কি দেশে ছিলেন কিনা, ওই ডাটাবেস দেখলেই তো বোঝা যাবে। তো এটা 173 এর সাথে আরো পরিপূরক হবে আর কি। এখন আসলে স্টেক হোল্ডার যারা আসলে ভিকটিমাইজ হচ্ছে, এই আস্তে আস্তে এই খবরগুলা কিন্তু বা এই যারা ভিকটিম হচ্ছে তাদের মাধ্যমে, যেমন আমি আজকে জানতে পারলাম, বা যারা স্টেক হোল্ডার যারা এই বিষয়ে আপনার অ্যাসাইন করে যাদেরকে, তারা যদি এই বিষয়ে আসলে ওয়াইডলি দেখে বিষয়টা, তাহলে আমার মনে হয় ওই দিনের শর্ট টাইম এটা এই ধরনের সমস্যা হয়তো থাকবে না। আইন আপনার পরিবর্তন করেই হোক বা কোনো মেকানিজম অ্যাডপ্ট করে হোক, যে কোনো ভাবে এটা আসলে পারা যায়, এটা একদম দুরূহ কিছু না। সরকারের সদিচ্ছা থাকলেই হয়। হ্যাঁ, এটা পারা যায়। ধন্যবাদ। আমি যেহেতু সরকারের সদিচ্ছার বিষয়টা আসছে, জনাব মজিবুল হক ভূঁইয়ান বলেছেন, আমি একটা জিনিস জানতে চাই আর কি। আসলে আমাদের বিচার ব্যবস্থা, আইন ও বিচার ব্যবস্থাটা একটা দেশের মূল ভিত্তি। সাধারণ জনগণের শেষ আশ্রয়স্থল এটা, যে আমি আমার সঠিক বিচারটা পাবো। আইন ও বিচার ব্যবস্থা বলতে আমরা অনেক কিছুই তো বুঝি, ল এন্ড অর্ডার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তো বিচারালয়ে গিয়ে ঠেকে। এখন আমাদের বিচার ব্যবস্থাটা কতটুক স্বাধীন, আমি জনাব হাজারীর কাছে একটু জানতে চাবো বর্তমানে। একটা হচ্ছে যে বই পুস্তকে কতটুকু স্বাধীন, আর প্র্যাকটিক্যালি সেটা নয় পরেই জানলাম আর কি। থ্যাংক ইউ। বিষয় হচ্ছে দেখেন, আমাদের বিচার ব্যবস্থা আসলে কতটুকু স্বাধীন
এটা যারা প্র্যাকটিক্যালি বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট তারা বলতে পারবে। যেমন আপনি ৭২-এর সংবিধান যদি দেখেন, ওখানে কিন্তু আগে এটা বলি যে আমাদের বিচার ব্যবস্থা কিন্তু ২টা টায়ারে হয়। একটা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট, এটার আবার ২টি ভাগ আছে, অনারেবল অ্যাপিলেট ডিভিশন এবং অনারেবল হাইকোর্ট ডিভিশন। আর অন্য আরেকটা হচ্ছে অধস্তন আদালত, এখানে বিভিন্ন ট্রাইব্যুনাল সম্মিলিত বিচার ব্যবস্থায় থাকে। এখন বিষয় হচ্ছে বিচার ব্যবস্থা আসলে কতটুকু স্বাধীন, তার মানে রোল অফ ল আসলে কতটুকু আমরা টু হোয়াট এক্সটেন্ট এটার আসলে অ্যাপ্লিকেবিলিটি আছে, তাই তো? আপনি দেখেন যে আমাদের ৭২-এর সংবিধানে কিন্তু এই ধরনের ম্যান্ডেট ছিল যে অধস্থন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে। পরবর্তীতে ৪র্থ সংশোধনীর মাধ্যমে এটাকে রহিত করা হয় এবং আফটার দ্যাট আপনি দেখবেন 2007 কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এক্সিকিউটিভ থেকে আপনার জুডিশিয়ারিকে সেপারেট করা হয়েছে। এখন পৃথকীকরণ এবং স্বাধীন দুইটা কিন্তু দুই জিনিস। পৃথকীকরণ করার প্রেক্ষিতে আমরা যেটা দেখতে পেলাম যে আপনার এখানে সেপারেট একটা আইন ল মিনিস্ট্রি হয়েছে এবং স্বাধীনতা আসলে বিচারিক মন নিয়ে যখন একজন বিচারক কাজ করতে পারবে তখনই তাকে নরমালি স্বাধীন বা ফর্মালি স্বাধীন বলা যায়। তা আপনি যদি দেখেন যে এখানে যে কোনো যে অধস্থন আদালতের যে বিচারক তাদের যদি কোনো বদলি, পদোন্নতি, ছুটি মঞ্জুরি বা পদায়ন এগুলা কিন্তু ল মিনিস্ট্রি কর্তৃক হয় ইন কনসালটেশন উইথ দ্য সুপ্রিম কোর্ট। তার মানে হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এখনো প্রশাসনিক ক্ষমতাটা আসে নাই। ল মিনিস্ট্রি প্রস্তাব করে উইথ ইন কনসালটেশন উইথ দ্য সুপ্রিম কোর্ট, তখন তাদের বদলি পদায়ন হয়। তার মানে হচ্ছে যে গভর্নমেন্টের কাছে কিন্তু এখনো ক্ষমতা রয়ে গেছে। তার মানে বিচার বিভাগের স্বাধীনতা এই জায়গায় কিন্তু একটা আপনার লেগিওনা আছে বা একটা অব্লিগেশন আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখবেন যে এইখানে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনি বিচার বিভাগের যে সংস্কারের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন দেখবেন যে সেপারেট সেক্রেটারিয়েট করছে, মানে স্বতন্ত্র সচিবালয়। এই স্বতন্ত্র সচিবালয় যখন করবে তখন কিন্তু আবার যে অধস্থন আদালতের সকল যে দায় দায়িত্ব বা আপনার ক্ষমতা সবগুলা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে চলে আসবে। এখন যে কারণে স্বাধীনতা অনুভব করে না বা একটু ওইখানে একটু আপনার শর্টকামিংস আছে, সেটা হচ্ছে বিচারকদের যে আপনার অর্থের যে স্বায়ত্ত শাসন, সেটা আপনার অর্থ মন্ত্রণালয়ের উপর ডিপেন্ড করতে হয়। বদলি, ছুটি, নিয়োগ এগুলো সবগুলো আপনার আইন মন্ত্রণালয়ের উপর ডিপেন্ড করতে হয়। সুতরাং সেপারেট এন্টিটি থাকা সত্ত্বেও আপনার যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে কিন্তু ওই জায়গাগুলো পলিটিক্যাল প্রেসার বলেন বা গভর্নমেন্টের যে ইন্টারফারেন্স বলেন এগুলো কিন্তু হচ্ছে না তা না। আর আরেকজন সর্বোপরি হচ্ছে এটা বলা যায় যে একজন বিচারক সে কিন্তু গভর্নমেন্টের একজন এমপ্লয়ি। গভর্নমেন্ট তাকে পার্টিকুলার একটা অ্যামাউন্ট স্যালারি পার্সন হিসেবে পার মান্থ তাকে কিন্তু দেয়। সুতরাং একজন বিচারক যখন মনে করবে যে আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, তো সুতরাং উনি কিন্তু ওই স্বাধীনতা থেকে উনি কিন্তু অন্তত পক্ষে বিচারিক মন নিয়ে কাজ করার ক্ষেত্রে কিছু কিন্তু শর্টকামিংস বা বাধা থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন এই যে আপনি স্বাধীন মানে বিচার বিভাগ কতটুকু স্বাধীন বলতে এখন তো আমরা পৃথক দেখেছি। স্বাধীন হইতে গেলে তো সেপারেট সেক্রেটারিয়েট অলরেডি এটা আন্ডার প্রসেস হয়তো বা হয়ে যাবে, তখন হয়তো বা এটার আমরা স্বাধীনতার মুখ দেখতে পারবো। কিন্তু বিচার প্রক্রিয়ায় যদি কোনো দুর্নীতি ঢুকে যায় অথবা পলিটিক্যাল প্রেসার থাকে, ঠিক আছে, তখন কিন্তু এই বিচার নিষ্পন্নে কিন্তু আপনার কোনো না কোনো ভাবে এখানে সে স্বাধীনভাবে কিন্তু এই রায়টা দিতে মানে পারার ক্ষেত্রে একটু ওনার হয়, যেটা উনি বিচারিক মনে দেওয়ার কথা সেক্ষেত্রে একটু বাধা থাকে। অন্তত পক্ষে যদিও ওনার কাজ করতে কোনো মানে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে কোনো বাধা নাই, কিন্তু যদি কোনো অদৃশ্য অথবা যেটা আমি বললাম যে কোনো প্রসিডিংসে যদি কোনো কারাপশন ঢুকে যায়, এটা বাই দ্য কোর্ট অথবা আদারওয়াইজ হইতে পারে, তখন তো সামহাও ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার ব্যাঘাত কিছুটা ঘটবেই। ঠিক আছে, জি বুঝতে পারছি। আমি জনাব মজিবুল হক ভূঁইয়ার কাছে যাচ্ছি একটু। যেটা বললেন বিচারকের রাজনৈতিক প্রেসার বা স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে এখনো যেহেতু বিচার বিভাগটা পৃথক হয় নাই ওইভাবে, পৃথক হয়েছেন সরি, স্বাধীনভাবে কাজ করার জন্য নতুন সচিবালয় হলে হয়তো ওভাবে কাজ শুরু করবে। এই বিষয়ে একটু বলবেন। আরেকটা জিনিস যেটা আমি এড করব, আসলে আইনজীবীদের আমরা বাংলাদেশের আদালত প্রাঙ্গণে আইনজীবীদের দেখি রাজনৈতিক স্লোগানও দিতে। সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, যুক্তি বহন করে বা এটার উপকারিতাটা কি? আইনজীবীরা যে রাজনীতির সাথে জড়িয়ে যান বা এভাবে আ দলাদলি একটা থাকে আদালত প্রাঙ্গণে, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, আমি প্রথমে একটু বিচার বিভাগটা নিয়ে একটু বলে নিই। সেপারেশন অফ জুডিশিয়ারি,
জি সো আসলে আমাদের সেপারেশন অফ জুডিশিয়ারিটা এটা থিওরিটিক্যালি একাডেমিক্যালি এটা সেপারেটেড। আর্টিকেল 22 কনস্টিটিউশন আর্টিকেল 109, 115, 116, 116 এখানে এগুলো পড়লে বোঝা যায় যে জুডিশিয়ারি ইজ সেপারেট ফ্রম দ্য এক্সিকিউটিভ। কিন্তু হাজারী ভাই যেটা বলেন এখনো আসলে ইমপ্লিমেন্টেশনটা ফুললি এখনো হয়নি, স্ট্রাকচারাল ইমপ্লিমেন্টেশন। এখন এটা আমাদের এখন বর্তমান চিফ জাস্টিস মহোদয় ডক্টর সৈয়দ রিফাত আহমেদ উনি একটা রুল তৈরি করেছেন ইন কনসালটেশন উইথ আদার জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট। এটা প্রপোজাল আকারে সরকারকে দিয়েছে, এটা বিল আকারে এখন আছে সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট অর্ডিন্যান্স 25। জি জি এটা যদি পাস হয়ে যায় তাহলে আলাদা এটা একটা মন্ত্রণালয়ের মতো হবে, এটার হেড হবে চিফ জাস্টিস। সো এখানে সচিবালয় সবাই এখানে আপনার শুধু জুডিশিয়াল না, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনটাও সুপ্রিম কোর্টের হাতে চলে আসবে। জি সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, কারণ এক্সিকিউটিভ হেডটা পলিটিক্যাল পার্টি থেকে আসে, ওনার এমপি মন্ত্রী থাকেন। সো যখন এটা সেপারেট হয়ে যাবে তখন কিন্তু আর ইনফ্লুয়েন্সটা অটোমেটিক্যালি কমে যাবে। সো আমরা আশা করব এটা ইলেকশন হওয়ার আগেই যদি এটা অর্ডিন্যান্স আকারে চলে আসে তাহলে আমাদের সবার জন্য এটা সুবিধা হবে। বাট এটা অনেক কঠিন একটা কাজ, এখানে এটা ইটস নট সো ইজি, কারণ এখানে মিনিস্টার অফ ফাইন্যান্স ইনভলভ, আরো অনেক কিছু আছে। তারপরে এখানে জি আরো অনেক লোক বল লাগবে, একটা সচিবালয়ের মধ্যে যখন করতে হবে তখন অনেক লোক বল লাগবে। আর একজন মাননীয় প্রধান বিচারপতির পক্ষে এটা অনেক কঠিন, কোর্ট চালানো আবার অ্যাডমিনিস্ট্রেটিভ রান করা। তো এখানে অনেক আরো কাজ করার দরকার হবে আইনটা হওয়ার পরেও। আচ্ছা, এখন আমি পলিটিক্যাল বিষয়টাতে আসি। জি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আদালত প্রাঙ্গণে এটা সুপ্রিম কোর্ট হোক, জেলা বার সবখানেই পলিটিক্যাল ভিউ থাকতেই পারে, সব লয়ারদের অ্যালাইনমেন্ট জি থাকতে এটা তো পারে। আপনার মনের কথা কাউকে তো বন্ধ করা যাবে না। আদালত প্রাঙ্গণে পলিটিক্যাল পোস্টার, পলিটিক্যাল স্লোগান এটা আসলে বন্ধ হওয়া উচিত, আমরা সাধারণ আইনজীবীরা এটা মনে করি। তার পলিটিক্যাল ওরিয়েন্টেশন থাকতেই পারে, এটা জি কোনো এটা সমস্যা না। থাকতে আদালত জি প্রাঙ্গণে এটার মধ্যে যে একটা প্রেসার তৈরি করা স্লোগান, জি এটার মধ্যে কোর্টের মধ্যে এটাই কিন্তু জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স একটা থ্রেট। আমি মনে করি যে এটা একটা প্রেসার জি তৈরি হয় কোর্টের উপরে। সো জি এটা সেপারেশন অফ জুডিশিয়ারির পাশাপাশি এটাও আসলে বন্ধ হওয়া উচিত। এটা এটা মানে সব আইনজীবীরাই রাজনীতি করার অধিকার রাখেন, কনস্টিটিউশনাল রাইট, কিন্তু আদালত প্রাঙ্গণের বাইরে গিয়ে করতে হবে। পোস্টার, স্লোগান, মিছিল যেটাই জি হোক, এটা হলো আমার জি ব্যক্তিগত মতামত। জনাব হাজারি, আমি আপনাকে আরেকটা জিনিস জানতে, আপনি শুনলেন জনাব মজিবুল হক ভুঁইয়ানের কথা, একটু অ্যাড করব যদি আপনি এই বিষয়ে একটু বলেন। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের কোনো ভবিষ্যৎ সরকারের কাছে এই ধরনের কিছু আসতে পারে কিনা, যে আদালত প্রাঙ্গণে একজন রাজনীতিবিদ যদি রাজনীতির সাথে জড়িত থাকেন বা আদালত প্রাঙ্গণে যদি সেটা প্রকাশ করেন, সেই ক্ষেত্রে একজন রাজনীতিবিদ না, সরি, একজন আইনজীবী যদি রাজনীতির সাথে জড়িত থাকেন, আদালত প্রাঙ্গণে এটা থাকতেই পারেন, কিন্তু আদালত প্রাঙ্গণে যদি সেটা প্রকাশ করেন, সেই ক্ষেত্রে তার লাইসেন্স বাতিল হবে কিনা, এই ধরনের কোনো আম আ নিয়ম চালু হইতে পারে কিনা আদালত প্রাঙ্গণকে রাজনীতি মুক্ত রাখার জন্য আরকি? দেখুন, আমরা আইনজীবী আদালতে আইনের চর্চা করব, পাশাপাশি রাজনীতিও করব। প্রত্যেকের একটা ডিফারেন্ট বা ইন্ডিভিজুয়াল আইডিয়ালিজম থাকবে, এটাই স্বাভাবিক। অবশ্যই। এখন রাজনৈতিক কোন স্লোগান অথবা ধরেন মিছিল অথবা বিভিন্ন ধরনের সভা, জি হ্যাঁ, এই বিষয়গুলো যদি আপনার বিচার প্রক্রিয়াকে ব্যাহত করে, দ্যাট মিনস জি আমি এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বিলং করি, বাই ডিন্ট অফ জি মাই মানে পলিটিক্যাল ক্যাপাসিটি আমি অনেক কিছু প্রাঙ্গণে করে ফেললাম, এটা জি অবশ্যই আমরা এটা প্রত্যাশা করি না। তবে যেহেতু আমাদের লাইসেন্স বাতিল করার মানে মূল বিষয় হচ্ছে, মানে মূল দায়িত্ব হচ্ছে বার কাউন্সিলের। এখন কেউ যদি আপনার পলিটিক্যাল স্লোগান ধরার কারণে মোরাল টার্পিটিউডে অথবা আদার্স কোনো মানে তাকে এই বার কাউন্সিল লাইসেন্স বাতিল করার মতো আপনার এই বিচারে আপনার রাখে বা নিয়ে আসে, তাহলে তো এটা আসলে অমানবিক এবং অন্যায় হবে। হ্যাঁ, এটা যেটা আপনি বলতে পারেন যে যে একটা ট্র্যাঙ্কুয়েল এনভায়রনমেন্টে বিচার ব্যবস্থা যাতে হয়, বা জি আর কোর্ট আপনার এখানে তো এমন অনেক ধরনের আপনার দেখবেন যে পেশাগত বা পেশাজীবী আছে, আইনজীবী ছাড়াও আরো অন্য পেশাজীবীরা আছে, তারাও কিন্তু জি দেখবেন জি যে ঢাকা মেডিকেলের ডাক্তার, সে কিন্তু ঢাকা মেডিকেলের সামনে সারাদিন জি স্লোগান দেয়, ঠিক আছে, ডাক্তার, তাই না? শিক্ষক। এখানে তো এমন কোনো আসে না যে ঢাকা মেডিকেলের যে ডাক্তার সে যখন কোন স্লোগান দিবে তখন এখানে মেডিকেল অথরিটিকে তার লাইসেন্স বাতিল করবে কিনা। জি আমাদের মানে আমার ভিউ হচ্ছে যে একটা ট্র্যাঙ্কুয়াল এনভায়রনমেন্টকে আপনার বহাল রাখার নিমিত্তে
এখানে যদি কারো যদি কোনো স্লোগান বা সভা বা সিম্পোজিয়াম বা মিটিং যদি রহিত করতে হয় বা এটা যদি ছোট আকারে নিয়ে আসতো, এটা করা যায়। কারণ এটা আমরা তো কোর্ট তো আসলে মানুষ ন্যায় বিচার মানে পাওয়ার জন্য আসে। যেমন আমি দেখলাম যে এই বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন অনেকগুলা আপনার এই প্রস্তাব রেখেছে, তার ভিতরে এটা একটা, আপনি যে প্রশ্নটা অবতারণা করেছেন তার ভিতরে এটা কিন্তু একটা। পাশাপাশি শুধু তাই না, আমরা দেখি যে অনেক সময় অনেক আইনজীবী মৃত্যুবরণ করলে কোর্ট আবার যেটা 10টা থেকে শুরু হয় সেটা 1টার পরে শুরু হয় বা 12টায় শুরু হয়, অনেক সময় কোর্ট বন্ধ থাকে অনেক ডিস্ট্রিক্টে দেখি। তো এটা আসলে এখন একজন বিচার প্রার্থী সে যদি অনেক দূর থেকে এসে দেখে যে আজকে কোর্ট বন্ধ, এটা তো আসলে প্রি শিডিউল করা না যে আপনার, বা এটা অনেক বিচার প্রার্থীরাও জানে না যে আসলে কেউ যদি কোনো আইনজীবী যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে শ্রদ্ধা দেখিয়ে বা তার স্মরণে এই দিন কোর্টটা বন্ধ থাকবে। তো এই বিষয়গুলো আসলে চিন্তা আপনার সময় এসেছে। তবে একবারেই যে আপনার মানে বন্ধ করে দিতে হবে, সনদ বাতিল করে দিতে হবে, এটা কিন্তু আবার মানে এক্সট্রা লিগ্যাল হয়ে যায়, ঠিক আছে? এটা ভাববার বিষয় আছে যে কিভাবে শর্ট ফোরামে নিয়ে আসা যায়, কিভাবে ট্রাঙ্কেট করা যায়, হ্যাঁ, এটাকে কিভাবে একটু মানে সামহাও একটু কমিয়ে নিয়ে আসা যায়, যেহেতু পেশাজীবী আপনার করতেই হবে, হ্যাঁ, এটাকে কোনো না কোনো ভাবে করবেই। কন্ট্রোলের মধ্যে হ্যাঁ রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, উইদিন দ্য কন্ট্রোল। এটা চাইলে আইনজীবীরা পারবে, শিক্ষিত জাতির বিবেক পারবে, কোনো বিষয় না। জি, জি। এটা যেটা বলা হচ্ছিল মানে আপনার লাইসেন্স বাতিলের কথা, সেটা হচ্ছে যে একদম আদালত প্রাঙ্গণে যদি আপনি রাজনীতিক উম কোনো, যেমন হঠাৎ ২ দলের গ্রুপের ভিতরে সংঘর্ষ হইল, যেটা জ মা আদালত প্রাঙ্গণে যে এই ধরনের ঘটনা কিন্তু আমরা নিকট ইয়াতেই দেখেছি, নিকট অতীতেই দেখেছি ২ দলের সংঘর্ষ। আইন সেখানে আমি একটু এড করি যে আদালত জি, প্রাঙ্গণ বলতে আসলে এটা আরেকটু ডিপে যদি দেখেন যে জি, কোর্ট রুমের ভিতরে আদালত জি, প্রাঙ্গণ আর কোর্টরুমের ভিতরে জি, কোর্ট রুমের ভিতরে 100% প্রহিবিটেড হইতেই হবে জি, জি, কোন রকম অবশ্যই। গন্ডগোল বা পলিটিক্যাল স্লোগান। আদালত জি। প্রাঙ্গণ কিন্তু অনেক বড় হতে পারে, আদালতের বাইরে রাস্তায় হতে পারে, মাঠে হতে পারে, না, সেখানে তো আর এটা নিয়ন্ত্রণ আসলে থাকে। আমি মানে যারা বলতেছেন জনগণের মতামত যদি ধরা হয় তাহলে মানে আদালতের বাউন্ডারির ভিতরেই কোনো রাজনৈতিক কার্যক্রম তারা চাচ্ছেন না। তারা শুধু আদালত না, তারা মানে শিক্ষকদের ক্ষেত্রে ইউনিভার্সিটি বা কলেজের ভিতরে বাউন্ডারির ভিতরে কোনো রাজনৈতিক কার্যক্রম যাতে শিক্ষকরা না করেন, আ পক্ষপাতিত্ব না করেন। ডাক্তাররা যাতে মানে তার কর্মস্থলে যাতে রাজনৈতিক পক্ষপাতিত্ব না করেন। রাজনৈতিক পক্ষপাতিত্বে গেলে আমরা তো মানুষ, আমরা তো আর 100% মহামানব না। দেখা গেছে একটা পক্ষ না পক্ষ থেকে আমরা হয়তো biased হয়ে যাইতে পারি। সেক্ষেত্রে হয়তো আমাদের ক্ষেত্রে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের ডিফিকাল্টি প্রভাবিত তৈরি হতে হতে পারি। পারে। প্রভাবিত হইতে পারি আরকি। আসলে এটা দীর্ঘদিনের সংস্কৃতি তো, এটা তো আর একদিনে যাবে না। তবে আমরা এখন সময় আসছে আসলে আমরা কিছু জি, পরিবর্তন যাই হোক, এটা আমাদের নিজেদের সচেতন হওয়ার জন্য এটা আসলে কিছুটা কমিয়ে নিয়ে আসা উচিত। জি, উন্নত বিশ্বে একটা কিন্তু জিনিস আসলে মানে অনেক আইনজীবী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত হন, থাকেন। কিন্তু আসলে কোনো কোর্টের বা এই ধরনের কার্যক্রম থাকে না। যদিও এটা আমাদের এশিয়াতেই হয়তো বা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই জাতীয় দেশগুলিতে এটার প্রচলনটা বেশি দেখা যায় আরকি। আ আশা করব আমরা সবকিছুই সবসময় তো ভালোর দিকেই আশা করব। দেখা যাক ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমি জনাব মজিবুল হক ভূঁইয়ার কাছে জানতে চাচ্ছিলাম আরেকটা জিনিস, পঞ্চদশ সংশোধনী নিয়ে আরকি। এটা বর্তমানে কি অবস্থায় আছে? আসলে এই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। বিষয়টা এখনো রিভিউ আকারে অনারেবল এবিলিটি ডিভিশনে পেন্ডিং আছে। জি, সো আজকেও মনে হয় শুনানি হয়েছে সকালবেলা। আমি ছিলাম না যদিও। সো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে, সো মানে এটা তাহলে তো আমরা জানি আগের আগের জি, মতো আমরা কোন পলিটিক্যাল তত্ত্বাবধায়ক হেড অফ স্টেটের আন্ডারে ইলেকশন হবে না, তত্ত্বাবধায়ক সরকার আন্ডারেই হতে হবে। এটাতে টাইম ফ্রেম থাকবে 3 মাস। সো আমার মতামত হলো যে এখন এটাকে ইমপ্লিমেন্ট করা আসলে সম্ভব না হঠাৎ করে, কারণ এখন সম্ভব না। আচ্ছা। আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন ওনারা একটা ডেট দিয়ে দিয়েছেন, প্রেডিকশন করেছেন কবে নাগাদ ইলেকশন হতে পারে। সো এখন আর তত্ত্বাবধায়ক সরকারের অধীন নতুন করে আবার আরেকটা সরকার, এখন দেশ এখন অলরেডি অনেক সম্ভব না। ক্রাইসিসের মধ্যে আছে। সো জি, এটা আসলে অবশ্যই। নট জি, প্র্যাকটিক্যাল, এটা এখন হবে না আসলে। এটা পরবর্তীতে হয়তো হতে পারে। এটা জি, পরবর্তীতে যখন সরকার আসবেন সংসদে তখন ওনারা সিদ্ধান্ত নিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে হবে আসলে। এটা আমার জি, ব্যক্তিগত মতামত। জি। ইনশাআল্লাহ। আমি আরেকটা জিনিস জনাব হাজারীর কাছে জানতে চাবো, সেটা হচ্ছে আদালত প্রাঙ্গণে ঘুষ বাণিজ্য হয় যেটা আরকি। বিচারকরাও তো অনেক সময় ঘুষ খায়, আমরা দেখেছি আগে। সেটা বন্ধ করার ক্ষেত্রে কোনো উপায় কি আছে মনে করেন? না এটা মানুষের নৈতিক এ যদি চরিত্র পরিবর্তন না হয় সেক্ষেত্রে এটা সম্ভব নয়। বা আইন করে এটা কি বন্ধ করার সম্ভাবনা আছে? শুনেন, বিষয় হচ্ছে
আইন করে যেমন অপরাধ রোধ করা যায় না, জি ঠিক বন্ধ করার জন্য যদি আপনি কি করতে পারেন সর্বোচ্চ, এইসব বিষয় তো আসলে ম্যাটার অফ প্রুফ। ঠিক আছে, যে জি জি এটা আসলে একটা কলোকুয়াল একটা স্পিচ যে আদালত চত্বরে ঘুষ বাণিজ্য হয় জি অথবা এখানে দুর্নীতি হয়, আপনি জি এন্টায়ার মানে আপনি ইনস্ট্রুমেন্টে দেখেন, স্টেট মেশিনারির প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে এই ধরনের অভিযোগ আছে। ঠিক জি আছে, ঢালাও ভাবে মানে এক ইউনিলিটারলি যদি কেউ বলে দেয় সেটা তো প্রুফের বিষয় আছে। এখন বিষয় হচ্ছে জি যে আসলে এই বাণিজ্যে কারা জড়িত, জি এই যে ঘুষ বাণিজ্যের যে বিষয় বিচার আপনার নিষ্পত্তির ক্ষেত্রে বা নিষ্পন্নর ক্ষেত্রে ঘুষ বাণিজ্য আসলে কারা জড়িত, আপনি এখন পর্যন্ত মানে বিচার কাজের সংশ্লিষ্টতায় কয়জনকে ঘুষ বাণিজ্যের ইয়েতে আপনাকে প্রসিডিংসে নিয়ে আসছে, কয়জনকে নিয়ে আসছে, এটা সামহাও এখানে আমার মনে হয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সচেতনতা। এবং আমি ধরেন একজন লয়ার হই, আমার একটা ন্যায় নীতি থাকবে, আমার নিষ্ঠা থাকবে, আমার একটা যে পেশা, সে পেশার জি প্রতি আমার সম্মান থাকলে তো আসলে অন্তত পক্ষে এই বাণিজ্যে অন্তত পক্ষে ইনভলভ হওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা এখানে কোর্টে প্র্যাকটিস করি, মানে আইন চর্চা করি, বিচার প্রার্থীদেরকে সেবা দেই এবং সামাজিক যারা নিরাপত্তাহীনতায় ভুগে অথবা যারা জি কোনোভাবে তাদের অধিকার হরণ হয় এই অধিকারকে প্রতিষ্ঠাতা করার জন্য আমরা কাজ করি। তো এখানে অনেক অসাধু লোক আছে, মানে নাই যে আমি বলবো না, আছে, কিন্তু এই কিছু অসাধু লোকের জন্য আসলে পুরো এন্টায়ার আপনার জুডিশিয়ারিতে এই ধরনের অভিযোগগুলো চলে আসছে। তো আমার মনে জি হয় যে কালের বিবর্তনে এবং এই বিষয়ে যদি আমার মনে হয় টোটাল এই যে যেমন আপনার আমরা একটা বারকে বলি যে একটা পাখির দুইটা অঙ্গ, লয়ার হচ্ছে একটা ডানা, মানে দুইটা ডানা, লয়ার হচ্ছে একটা ডানা আর একটা জাজ হচ্ছে আরেকটা ডানা। তো এই দুই ডানার যদি সংমিশ্রণে যদি সচেতনতা থাকে, আমার মনে হয় না যে এখানে কোনো ধরনের এখানে আপনি যে বাণিজ্যের কথা বললেন বা আদার্স জি যে মেকানিজম করে বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিয়ে যায় ওইগুলো আর হবে না। হ্যাঁ, আর যেহেতু এখানে বিচার ব্যবস্থা যখন আপনার একটা বিষয় কি যখন ব্যবহার থাকবে তখন তো অপব্যবহারও থাকবে। তো এটা আসলে সময়ের বিষয় কিভাবে এটাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা যায়। ঠিক আছে। জি আমি এই পয়েন্টে যদি আমি একটু এড করি যে জি আদালত আদালত প্রাঙ্গণের দুর্নীতি বা ঘুষ বাণিজ্য, এটা আমি মানে বিনয়ের সাথে বলতে চাই, বাইরের মানুষ বিচার প্রার্থী বা অন্যরা যতটা ভাবেন আসলে কোর্ট অতটা দুর্নীতিগ্রস্ত না। এটার কারণ হলো জি আমাদের একটা আইন আছে, টাউট নির্মূল আইন। জি সো এটা কিন্তু একটা লিগ্যাল টার্ম, টাউট। সো জি দালাল ভাই যেটা বললেন, তো জি এক শ্রেণীর দালাল আছে, ওনারা জাজ সাহেবের কথা বলে একটা ঘুষ বাণিজ্য করার চেষ্টা করে। চেষ্টা ওনারা করবেন। এটা জানে যে এটা অর্ডারটা এমনি হবে, জি জাজ সাহেবের কথা বলে, কোর্টের কথা বলে ঘুষটা নেয়, কোর্ট কিন্তু জানে না। তা জি আপনি তো গিয়ে জিজ্ঞেস করার সুযোগ নেই। তো জি এইটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে, বাইরের মানুষ ভাবতেছে এখানে একটা দুর্নীতি। আর আরেকটা দুর্নীতি হলো, এটা আসলে অনেক ডিপ রুটেড, ওটাকে সহজে নির্মূল করা যাবে না। সেটা হলো মামলার তারিখ, তারপর হাইকোর্টে যেমন কজ লিস্টে মামলা আনা। আমাদের দেশে 40 লাখের উপরে এখন মামলা আছে পেন্ডিং, একদমই ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ জাজেস আমাদের দেশে। তো এটা একটা কম্পিটিশন, মামলা জিতানোর চেয়ে আমার মামলাটা শুনানি করে ফেলা, জি সাক্ষী করে ফেলা, আর্গুমেন্ট করে ফেলা, রুলটা শুনানি, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটার সাথে কিন্তু জুডিশিয়ারির অনারেবল জাজ বা ওনারা কেউই জড়িত না এটাতে। বেঞ্চ অফিসার বা পেশকার পিয়ন, এখানে আসলে এত প্রেসার মামলার, একটা কোর্টে যদি একটা ডিস্ট্রিক্ট কোর্টে একটা ম্যাজিস্ট্রেট কোর্টে যদি 300 মামলা থাকে একদিন, জি কার মামলাটা আগে শুনবে? কয়টা মামলা প্র্যাকটিক্যালি একটা জাজের পক্ষে সম্ভব যে শোনা ঠিক মতো? তো এখানে একটা চ্যালেঞ্জ থাকে। এখানে আসলে সরকার যদি আরো অনেক সংখ্যক জুডিশিয়াল অফিসার নিয়োগ না দেয়, এই জি দুর্নীতিটা নির্মূল করতে পারবেন না আইন করে। আইন তো অলরেডি আছে, আপনার ঘুষ তো একটা ইলিগাল আইন আছে। অপরাধ, অ্যান্টি জি করাপশন আইন আইনে আছে। বলেন বা পেনাল কোডে বলেন। সো এটাকে প্র্যাকটিক্যাল সমাধান দিতে হবে, আমাদের জাজের সংখ্যা, কোর্টের সংখ্যা বাড়াইতেই হবে। জি যেটা আমরা বলছিলাম আমরা প্রথম দিকে কথা বলছিলাম যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট গুলিকে ডিসেন্ট্রালাইজ করা আর কি, প্রত্যেক বিভাগীয় জি জেলাগুলি নিয়ে যাওয়া, বিভাগীয় আহ, জেলা অথবা জেলাগুলিতেও যদি নিয়ে যাওয়া যায় আর কি আস্তে আস্তে, সেই ক্ষেত্রে হয়তো মামলার জটলাগুলি আস্তে আস্তে কমবে আর কি, ডিসিশন দিতেও সুবিধা হবে। একবারে সব প্রেশার ঢাকার উপর থাকবে না আর কি। কোর্টের সংখ্যাও বাড়াতে ধন্যবাদ। হবে। জি অবশ্যই কোর্টের সংখ্যা জি, বাড়াতে হবে আর কি। ধন্যবাদ আপনাদের দুইজনকে, আপনাদের দুইজনের ব্যস্ত সময়ের মধ্যে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আশা করব আমাদের বাংলাদেশী হিসাবে যে প্রত্যাশা, বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থার যে স্বাধীন বিচার, স্বাধীনভাবে কাজ করার যে প্রত্যাশা, এটা দ্রুতই সবার পূরণ হবে। আপনারাও আশা করি আপনাদের আরো ভালোভাবে সেবা দিতে পারবেন জনগণকে। এই শুভকামনায় আজকে এখানেই শেষ করছি আরকি।
আবারও আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। সহ আলোচককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আচ্ছা।